সকলকে নববর্ষের শুভ অভিনন্দন জানিয়ে একটা প্রায় অবাস্তব বিষয়ের উপরে আজকে কথা বলতে হবে আমাকে। ভারতবর্ষে কৃষি বিদ্রোহের এবং তার সঙ্গে গণতন্ত্রের কিভাবে উদ্ভব সে বিষয় আমরা জানি। অন্তত ফরাসি বিপ্লব হয়েছিল কৃষি বিপ্লব 1786-এ। সেই কৃষি বিপ্লবের হাত ধরেই পৃথিবীতে গণতন্ত্র এসেছিল, যদিও তার 3 বছর আগে 1786-এ রিপাবলিক অফ আমেরিকা, সেখানে গণতন্ত্র শুরু হয়েছিল। তাদের কৃষকও বলা যাবে, আবার নতুন মার্চেন্ট বা মার্কেন্টাইল ক্লাসও বলা যাবে। তারা নতুন আমেরিকা গড়েছিল, সেখানে ফরাসিরাও যুদ্ধে যোগদান করেছিল, যার জন্যে স্ট্যাচু অফ লিবার্টি তাদের উপহার দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সেরকম কোনো কৃষক বিদ্রোহের ইতিহাস বা খবর পাওয়া যায় না। তবে অনেক কষ্ট করে একজন কমিউনিস্ট মনোভাবাপন্ন বা তার সঙ্গে যুক্ত লেখক সুপ্রকাশ রায় ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম এই নামে একটা 500 পাতার বই লিখেছেন, এবং সেই বইতে উনি লিখছেন ভারতবর্ষের কৃষক বিদ্রোহের ইতিহাস, যেগুলো উনি মোটামুটি ইংরেজ ভারতবর্ষ, তার আগে তো ভারতবর্ষ ছিল না, তো উনি ভারতবর্ষে কৃষক আন্দোলন বা বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছেন। সেটা উনি দিয়েছেন ইংরেজ আমলের আসার পর থেকে। এবং ভারতীয়দের কতগুলো গুণ আছে, তারা শুধু অপরকে দোষারোপ করতে পারে, নিজের দিকে তাকিয়ে তারা কখনো কথা বলে না। সেটা স্বাভাবিক। আমার মুখের কদর্যতা তো আমি দেখতে পাই না, অপরকে বলে দিতে হয়। তো ভারতীয়রা নিজেদের কদর্যতা কখনো দেখতে চায় না, সবকিছুই ফরেন অ্যাফেয়ার। কিছু গোলমাল হলে বিদেশিদের চক্রান্ত। ওই অধ্যাপক সুপ্রকাশ রায়ও প্র্যাকটিক্যালি তাই শুরু করেছেন। ওই যে মন্বন্তর হয়েছিল 1769-70 সালে, খুব বড় মন্বন্তর হয়েছিল। সেই মন্বন্তর থেকেই উনি এই সমস্ত আলোচনা শুরু করতে চেয়েছেন। এখন মজার ব্যাপার, মোটে কবছর আগে ভারতবর্ষ যাত্রা শুরু করে ইংরেজরা ভারতবর্ষ গড়ার, পলাশির যুদ্ধের প্রান্তর থেকে। আর 1765 সালে দিল্লির মুঘল সম্রাটের কাছ থেকে সবে মাত্র দিওয়ানি লাভ করেছেন। আরে বাবা, ওই যে অত বড় মন্বন্তর, ওই মন্বন্তরের কারণ ভিন্ন।
দেশের মধ্যেই সেটা প্রধানভাবে লুক্কায়িত ছিল, যেটা রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, মারাঠা দস্যু আসিতেছে ওই করো করো সবে সাজ। ওই আলীবর্দীর সময়ে 7 লক্ষ কৃষককে হত্যা করেছিল ওই শিবাজির দেশ, ডক্টর আম্বেদকরের দেশ, সেই মহারাষ্ট্রের আজকে যেটা আমাদের ফাইন্যান্স ক্যাপিটাল মুম্বাইয়ের দেশ। তারা রবীন্দ্রনাথ প্রথম দিকে তার বিরুদ্ধে করো করো সবে সাজ বলে বাঙালিকে ডাকও দিয়েছিলেন। সেই যে ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গী এলো দেশে, সেই বর্গীদের লুটপাটের কথা সুপ্রকাশ রায় তুলছেন না, সমস্ত দায় দায়িত্ব দিচ্ছেন ব্রিটিশের ওপরে। ঠিক তেমনি ভাবে পুরো বিষয়টা উনি আলোচনা করেছেন বিপ্লব, ভারতের কৃষক বিদ্রোহ, রেভলিউশন। বইটার ইংরেজিও আছে, দুটোই উনি ট্রান্সলেশন নয়, নিজে লিখেছেন। মজার ব্যাপার, এই যে বিদ্রোহে উনি কৃষকদের এনেছেন, সেটা একটা জোর জবরদস্তি কৃষক বিদ্রোহের কথা বলেছেন। এইগুলো আমার দৃষ্টিতে আমি দেখতে পাই, এগুলো ওই যে হিন্দু ধর্মের আওতায় এসে যারা ছোট জাত, অস্পৃশ্য, সেই সমস্ত মানুষদের বিদ্রোহ। এবং সুপ্রকাশ রায় সেটা লিখছেন। বিদ্রোহগুলো কাদের, আমি একটু ছোট লিস্ট থেকে বলি। একেবারে প্রথমেই বাগদি, ঘোড়ই, খয়রা, মাঝি, চোয়ার, শামসের আলী, শান্তিপুরের বসাক তন্তুবায়, ওই তাঁতিরা, চকমা, মালঙ্গি, পাহাড়িয়া, সুবেন্দিয়া, এরা যাদের বলা হয়েছিল দাঙ্গাবাজ, হাঙ্গামাবাজ, চোয়ার বিদ্রোহ, গারো বিদ্রোহ, নায়েক বিদ্রোহ, আর মুসলিমদের ওয়াহাবি বিদ্রোহ ইত্যাদি। এর মধ্যে দুটোর নাম আমি এই লাইনে দিলাম না, তাও যখন বলবো নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। ভারতবর্ষে এরা সব কৃষক, কিন্তু এই বিদ্রোহগুলোকে কৃষি বিদ্রোহ বলা যাবে না, কারণ এগুলো কোনো তত্ত্বভিত্তিক বা আমরা সবাই কৃষক। ওই যখন মালঙ্গিরা বিদ্রোহ করছে বা গোলমাল পাকাচ্ছে বা লড়াই করছে, তখন তার পাশের বাগদিরা এসে জয়েন করেনি। ঠিক আজকে যেমন ভারতবর্ষে পাঞ্জাবে শিখ কিষানেরা আন্দোলন করছে, জাট কিষানেরা আন্দোলন করছে, বাংলার কিষানরা তার সমান্তরাল আন্দোলন করছে না। বা ওই যে অন্ধ্রপ্রদেশে যে সমস্ত কৃষকেরা প্রতি বছর আত্মহত্যা করে, আজকে তারা ময়দানে নামছে না। অর্থাৎ এটাকে ওইভাবে বলা যাবে না কৃষক আন্দোলন। নীল চাষের সময় যারা কিছু কিছু বিদ্রোহ মতন হবে বেশ জোরদার,
লড়াই টড়াই হচ্ছে, রক্তপাত হচ্ছে, তখনও দেখা যাবে যদি বাগেরহাটের চণ্ডাল নমশূদ্ররা ওই আন্দোলনে নেমেছে, পাশের উত্তরবঙ্গের রাজবংশী কিংবা একটু দূরের অন্য কোনো জাতের লোকেরা সেই আন্দোলনে সমর্থন দিচ্ছে না। হ্যাঁ, সুপ্রকাশ রায় তার বইতে সেভাবে লেখেননি। শুধু নীল বিদ্রোহের সময় উনি ওই যে বাগদি কিংবা চোয়ার কিংবা চণ্ডাল নমশূদ্র এই সমস্ত শব্দগুলো আনছেন না। তবে ওই যে সমস্ত এলাকায় নীল বিদ্রোহ হয়েছিল বলা হয়, সেই বিদ্রোহগুলো আসলে কি বলা যাবে, সেগুলো ওই পুরো যে একটা কৃষক সবাই মিলিতভাবে একটা করছে এরকম ভাবে যে আমরা সবাই কৃষক, তাহলে তো শুধু নীলের উপরে হবে না, কারণ কৃষকদের উপরে অত্যাচার, অবিচার, শোষণ চূড়ান্তভাবে ভারতবর্ষের প্রাগৈতিহাসিক কাল থেকে সেই ধারা প্রবাহিত। শুধু নীল চাষের উপরে কেন, শুধু পাট চাষের উপরে কেন, ওগুলো আমাদের ভালো করে দেখতে হবে যে তাহলে আসল বিষয়টা কোথায়। সেটা যদি আমরা একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এই যে নীল বিদ্রোহের, যেটা আমি দুটো বিদ্রোহের একটু বড় উদাহরণ দেব, সেগুলো একটু বড় বিষয়টা। একটা নীল বিদ্রোহ, একটা সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ তো খুব বড় বিদ্রোহ, 1855 এবং সেই বিদ্রোহে 40,000 সাঁওতাল প্রাণ হারিয়েছিল যুদ্ধ করে। এবং যারা ওই যুদ্ধের নায়ক ছিলেন ইংরেজ জেনারেলরা, তারা লিখেছেন সাঁওতালদের বীরত্বের কাহিনী, যে তারা তীর ধনুক নিয়ে আমাদের রাইফেলের সঙ্গে যুদ্ধ করতে নেমেছে। আর মজার ব্যাপার, একজনেরও পিঠে গুলি লাগেনি, প্রত্যেকটা সাঁওতাল 40,000 মারা গেছে, তাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে। সে তো আমাদের সকলকেই সালাম করতে হবে সেই সিধু কানুর হুলহুলানের, হুলহুলান শব্দটার মানেও বিদ্রোহ। কিন্তু এইগুলোকে শুধু কৃষক বিদ্রোহ বলে বলা যাবে না, কারণ ওই হুলহুলানের পাশে যত ওই চণ্ডাল, চোয়ার, ঘড়ুই, বাগদি, ওয়াহাবিরা, তারা কিন্তু যে পাশে দাঁড়ায়নি, তারা নীরব দর্শক। সুতরাং এটাকে আমরা কিভাবে শুধুমাত্র সাঁওতাল বিদ্রোহ বললেই যথেষ্ট, এর বাইরে আমরা কিছু বলতে পারি না। তেমনি নীল বিদ্রোহ ওইভাবে বিচ্ছিন্নভাবে ওই যে যশোর, খুলনা, যশোরের যে দুজন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এরা যে লড়াই করছিলেন, তারা লেঠেল এনেছিল লড়াইয়ের জন্য বরিশাল থেকে। বোঝা যায় যে ওই যে যশোরের নমশূদ্র বা চণ্ডাল আর ওই বরিশালের নমশূদ্র বা চণ্ডাল, যারা সেই লেঠেল দুরন্ত, যারা মাথা নোয়ায় না, তাদের এই আন্দোলন। কিন্তু মজার ব্যাপার, এই বিদ্রোহগুলো কি তাদের
আত্ম অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথমেই তো বলছি কৃষি বিষয় নয়, নীলটা কৃষি বিষয়। কারণ বাংলা বা তৎকালের ভারতবর্ষের মানুষের 90% তো কৃষিজীবী। সুতরাং এটা কৃষকদের আন্দোলন। সে আন্দোলনকে আমরা বিদ্রোহ বলি, স্বস্বার্থে বলি, কিংবা গোষ্ঠী স্বার্থে বলি। এরকম ব্যক্তি স্বার্থেও কয়েকটা বিদ্রোহের ঘটনা আছে সেই, এবং এগুলো সমস্ত কোনো তত্ত্বভিত্তিক আন্দোলন নয়। এগুলো কোনো শাসকের বিরুদ্ধে, মানে মূল শাসক যে গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ রাজ কিংবা মুঘল সম্রাটের বিরুদ্ধে ছিল না। বেশিরভাগই লোকাল যে সমস্ত ছোট ছোট সর্দারি রাজা বা নায়ক, তাদের বিরুদ্ধে। যেমন একটা তো রয়েছে শামসের গাজীর যে লড়াইটা, বিরাট লড়াই। সে তার প্রভুকে পরাস্ত করে তার মেয়েকে বিয়ে করল। আগেও গেছিল যে তোমার মেয়েকে বিয়ে করব, তো প্রভু রাজি হয়নি। সুতরাং দল বেঁধে সৈন্য তৈরি করে সে সেটা হাসিল করল। কিছুকাল সেও রাজত্ব করল এই ছোট্ট একটু জায়গার মধ্যে। তিতুমিরের লড়াইটা ছিল ওই বারাসাত অঞ্চলের ওইটুকু নিয়ে। ওটা যে কার বিরুদ্ধে, কি তত্ত্ব কথার ভিত্তিতে বোঝা মুশকিল, বা সেগুলো না সুপ্রকাশ রায় বলেছেন, না অন্য কোথাও বিশেষ করে পাওয়া যায় না। চেষ্টা করলে আমরা তার মধ্যে একটা তত্ত্ব খুঁজে বার করতে পারি, কিন্তু সেই সমস্ত নীতি তত্ত্ব তাদের ছিল বলে আমার মনে হয় না। বিপ্লব খুব বড় কথা, রেভলিউশন খুব বড় কথা। আরে রেভলিউশনটা খিদের জ্বালায় হয় না, দারিদ্র রেভলিউশনের জন্ম দেয় না। রেভলিউশন বা বিদ্রোহ আসে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য। যখন মনের মাঝে জানা যায় যে আমি বঞ্চিত, এই সম্পদটা আমার ছিল, আমার বাপের ছিল, সেটা হাপিস করে নিয়েছে অন্যায়ভাবে, তখনই তার বিরুদ্ধে রেভলিউশন তৈরি হয়। ক্ষুধার্ত মানুষ শুধু ক্ষুধার্ত হয়ে যে কাজ করে সেটা হাঙ্গামা বলা যায়। ডান্ডাবাজি করলে সেটার নাম গুন্ডাবাজি হয়, যতক্ষণ না সেই ডান্ডার আগায় একটা নীতিতত্ত্বের ঝান্ডা লাগানো থাকে। তো এই যে সমস্ত বিষয়গুলো আছে, এই নীল বিদ্রোহ বারবার হয়েছে, এবং এই নীল চাষটা কিন্তু আমি যেটা বুঝেছি বা পেয়েছি, এই বিদ্রোহটাকে উস্কে দিয়েছে সবর্ণ শ্রেণীর শোষক জাতের মানুষগুলো। কারণ এই নীল চাষ শুরু হয় 1777 সালের 78 সালের। প্রথম একজন ফরাসি লুই বান্ন নামে তিনি এর চাষ শুরু করেন। পরের বছর ক্যারল ব্লুম এটা শুরু করেন। দেখলো যে এতে ভালো ইনকাম, কৃষকেরও অনেক পয়সা এবং কাজ হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি। এই শুরু হয়েছিল এবং চলেছে। এর বিরুদ্ধে নীল চাষ, চাষির বিরুদ্ধে, চাষির অনুমতিতে অনিচ্ছায় করা যাবে না, এই আইন পাশ হলো 1861-62 সালে। কিন্তু তারপরেও কৃষকেরা নীল চাষ করেছে। যশোরে 1795 থেকে 1895 সাল পর্যন্ত 100 বছর
নির্বিবাদে নীলের চাষ হয়েছে। কারণ এতে কৃষকের সুবিধা হয়েছে, এতে নীলকর সাহেবদের সুবিধা হয়েছে। কারণ নীলের তখন প্রচন্ড ডিমান্ড পৃথিবীতে, সেই ডিমান্ড পুরো করবার জন্য এখান থেকে নীল গেছে। যারা চাষ করেছে তাদের মধ্যে গোমস্তা, নায়েব, তখনকার দিনে এক একজনের, এরা সব ছোট জাতেরই লোকজন ছিল। ওই দিগম্বর বিশ্বাস, সে কিন্তু নায়েব ছিল একটা কুঠির, প্রচুর পয়সা ছিল তার। সেই জন্য সেই নায়েবের মাইনে কত ছিল? 30,000। কারো মাইনে ছিল 20,000। চিন্তা করে দেখা যাক, ওই সময় 20,000 30,000 টাকা মাইনে পাচ্ছে, এবং এক দল কিষান কাজ পাচ্ছে, তাদেরও মাইনে ভালো। যেমন একজনের ব্যাপার তো লিখছে কুতবাদ সাহেব, তিনি লিখছেন একজন গোমস্তার মাইনা মাসে 50 টাকা, একজন 25 টাকা, কিন্তু তারা দেখা যাচ্ছে কয়েক বছরের মধ্যে জমিয়েছে 50,000 টাকা, জমিয়েছে 30,000 টাকা। তার মানে, এবং এইগুলো কিন্তু, এরা কিন্তু ইংরেজ নয়, এরা সব ভারতবর্ষের এবং এই সমস্ত কৃষক শ্রেণীর মধ্য থেকেই উঠে আসা মানুষ। এবং এই মানুষগুলো তালুকদার ইত্যাদি ইত্যাদি, মজুমদার ইত্যাদি ইত্যাদি বহু হয়েছে। জানেন, এই যে সুকুমার মল্লিকরা, ওই তখন যে গণতান্ত্রিক, এর পরের এতে আসবে গণতন্ত্রের বিষয়টা, এরাই গণতন্ত্র কিভাবে তৈরি করছে। ওই সুকুমার মল্লিকদের মল্লিক বাড়িতে নীলকুঠি ছিল, তাদের নিজেদের নীলকুঠি। আমি তাদের একটা নীলকুঠিতে গেছি, বর্ধমানের, এখন তালা দেওয়া রয়েছে, তার আশেপাশের বাড়িগুলোতে সাহেবরা থাকতো। এই মল্লিকরা ধনী হয়েছিল। ওই যে সমস্ত জমিদারগুলো নমশূদ্রদের মধ্যে গণতন্ত্রের আন্দোলন করেছে, গুরুচাঁদ ঠাকুরের পাশে দাঁড়িয়ে, এদের বহু লোক এই কৃষিবিদ্যায় লাভবান হচ্ছিল। সুতরাং এদের ডানা ছেটে দেবার জন্যে এই নীল, এরাই মালিকেরাই, এই সাহেবরাই একে অপরের সঙ্গে রেষারেষি করে, যেমন বিশ্বযুদ্ধের সময় এক কোম্পানি এক দেশ আরেক দেশের উপরে আরেক কোম্পানির উপরে যুদ্ধ চালায়, সেইভাবে যুদ্ধ চালাবার জন্যে লাঠিয়াল, বরকন্দাজ, ডাকাত, ক্রিমিনাল তৈরি করত, এবং লাঠালাঠি ইত্যাদি ইত্যাদি, এবং ডাকাত সৃষ্টি করেছিল। এই সময়েই বাংলায় ডাকাতি হতো না, চুরি ছিল না, আনন্দেই ছিল কিষানেরা যেটুকু পায় তাদের খাটনির ফসলে। এই যে মধ্যশ্রেণী, কারণ 1793-তে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিল। ওই জন্য রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ঠাকুরদা, এরা নীল চাষের পক্ষে ইন্ডিগো কমিশনের সামনে মতামত দিয়েছিল যে না, দেশের মানুষের উপকার হচ্ছে। কিন্তু এই উপকারটার ভাগিদার বিপুলভাবে হচ্ছিল এই ছোট জাতের কৃষক কুল। তারা ধীরে ধীরে ক্ষমতাবান হচ্ছিল, লেখাপড়া শেখার দিকে এগিয়ে যাচ্ছিল। সুতরাং এটাকে বন্ধ করতে হবে। সেই জন্যে 1850-53 সালে ওই দীনবন্ধু মিত্র, ওই হরিশ মুখোপাধ্যায়, মজুমদার, দত্ত, এরা ড্রামা লিখলো, এ লিখলো, সেটাকে বন্ধ করতে হবে। এগুলো কিষানের প্রতি তাদের দরদ উপচে পড়ল। ঠিক এটাই হয়েছিল জুট চাষের ব্যাপারে। কারণ ইংরেজ পূর্ব ভারতবর্ষে কিষানেরা কেবলমাত্র চাল, ডাল, ক্ষেত, সবজি
সর্ষে এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইংরেজরা এসে নতুন নতুন কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা করল। জুট, পাটের চাষ, আফিংয়ের চাষ, টোব্যাকোর চাষ, নীলের চাষ, এই সমস্ত ক্যাশ ক্রপসের চাষ এই কৃষকদের হাতে দিল পয়সা, এবং যে পয়সা খাটিয়ে তারা আরো বড় হয়ে যাচ্ছিল, যার জন্যে শেখর বন্দ্যোপাধ্যায় তার বইতে পরিষ্কারভাবে তুলে দিচ্ছেন যে এই সময়ে নমশূদ্র কৃষকেরা এত বেশি পয়সার মালিক হয়েছিল, কারণ এর পাশাপাশি ওই মিলগুলো তো হচ্ছে কলকাতার চারপাশে, জুট মিল, কটন মিল, চামড়ার জুতো কোম্পানি, এই যে ছোট জাতের লোকগুলো পয়সা আসছে, তখন পূর্ববঙ্গের নমশূদ্র গোষ্ঠী যারা পাট উৎপাদন করেছে তারা সিন্ডিকেট বানিয়ে নিয়েছিল যে পাট ছোট কিষানেরা এই নমশূদ্ররা সিন্ডিকেট তৈরি করেছে, তাদের কাছেই দেবে, মারোয়ারির কাছে দেবে না। সুতরাং মারোয়ারিরা আর ব্রাহ্মণেরা মিলিতভাবে পাট চাষ বন্ধ করে দাও, এই আন্দোলন করেছিল, যেটা করেছিল নীল চাষ বন্ধ করে দাও। শেষ পর্যন্ত পাট চাষ তো পুরো বন্ধ করতে পারেনি, কায়দা এমন করেছে যে কিষান গরিবই থেকে গেছে, এরা ধনী হয়ে গেছে, বিড়লা নীলিমাল্লারা। এখন এই এর পেছনে শুধু পয়সা হচ্ছে তা নয়, এছাড়া এরা এর পথে ওই গুরুচাঁদের বা হরিচাঁদের এতে লেখাপড়া শেখার দিকে এগিয়েছেন, স্কুল বানাচ্ছে, গণতন্ত্রের দিকে এগোচ্ছে। এই যে বিদ্রোহের ব্যাপারটা এখানে প্রাচীন ভারতবর্ষে কখনো নেই, এখনো নেই। এই সিলনে এত বড় বিদ্রোহ হয়ে গেছে, নেপালে হয়ে গেছে, পাকিস্তানে হচ্ছে রোজ রোজ, বাংলাদেশে হচ্ছে ঐক্যবদ্ধ বিপুল এক একটা আন্দোলন। এই রকম আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই। নো সিভিল ওয়ার। ইউরোপ, the history of Europe is the history, nothing but the history of successive civil wars. ভারতবর্ষের ইতিহাসে কোনো সিভিল ওয়ার নেই, আজ পর্যন্ত হয়নি, বিদ্রোহ তো দূরের কথা। কারণ এই ধর্ম যেটা আছে হিন্দু ধর্ম, তা এত ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার ভাগে বিভক্ত করে রেখেছে যে এই একটু আগে আমি বলেছি ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন হয় না, আজও হচ্ছে না, সেদিনও হয়নি। কোন রকম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনও সংঘবদ্ধভাবে হয় না। এই এত বড় করাপশন সবাই দেখছে, সবাই জানছে। আজকাল তো টিভি, মিডিয়া এত প্রকট, ইলেকট্রনিক অ্যান্ড রাইটিং, তারপরেও জনসাধারণ উঠে দাঁড়াচ্ছে না ঐক্যবদ্ধ। কারণ এখানে যে ধর্মটা এমনভাবে নার্কোটিকের কাজ করে রাখছে, টুকরো টুকরো করে রাখছে, যে একের কথা ঠিক আছে ওই নমদের মারছে, তা পোদ ভাই বা রাজবংশী ভাই এদের তাতে হেলদোল নেই। আরে ও বাগদিদের মারছে, বাগদিরা বুঝবে, তার পাশে আর কেউ সেটা নিয়ে ঘামায় না। যার ফলে এই ভারতবর্ষে কখনো এই জিনিসটা দেখা যায়নি, কিন্তু অত্যাচারটা কিন্তু রয়ে গেছে। কারণ আমরা দেখেছি ওই যে বার্নিয়ারের যে ওই ফ্রাঁসোয়া বার্নিয়ার, যিনি অরঙ্গজেবের চিকিৎসক ছিলেন, তার ভ্রমণ বৃত্তান্তে পরিষ্কার লিখে গেছেন যে কৃষকরা ভুকা পেট থেকে
সারা দিন রাত পরিশ্রম করে তারা, খড়ের চালও নেই তাদের, পরনে কাপড় নেই, এবং তাদের চোখের জল থেকে গড়িয়ে পড়া এক একটা অশ্রু মুক্তা আর মণিমুক্তায় পরিণত হয়ে রাজার মুকুটে শোভা পাচ্ছে। হাত কাটা হয়নি, নীল চাষিদের হাত কাটা হয়নি। ওটা হয়েছিল বোধহয়, বলা হয় ওই যারা যারা তাঁতি ছিল, ঢাকার মসলিন শিল্প টিল্প, তাদের ওইভাবে বাধা দেয়া হয়েছিল, এবং সে ব্যাপারেও দেখা গেছে কার্ল মার্কস সেটাকে সমর্থন করেছেন, তার চিঠিতে সেটা সমর্থন করেছেন যে ভারতবর্ষ তো আসলে একটা সেমি সিভিলাইজড, সেমি বারবারিক সোসাইটি। এখানে ওই যেটা আমি বলছিলাম যে একের অপরের কোনো যোগাযোগ নেই, দাঁড়িয়ে তারা দেখে। যেদিন লর্ড ক্লাইভ ওই মুর্শিদাবাদ থেকে ফিরছিলেন ওই ৫-৭০০ সৈন্য নিয়ে, তিনি লিখে গেছেন যে দুপাশে যত মানুষ আমাদের দেখতে এসেছিল তারা যদি শুধু ঢিল আর লাঠি নিয়ে আমাদের তাড়া করতো তাহলে আমাদের পালাবার জায়গা পেত না। কিন্তু না, এখানে তা হয় না। তার কারণ হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, जो जीता वही सिकंदर है, সালাম মারো বাস। বাকি যে এই যে ৯৫% জনগণ, এদের কোন রকম দায় দায়িত্ব নেই। ওই ৫% যারা শোষক গোষ্ঠী, না তারা এদের দিকে তাকায়, না এদেরও কোনো কিছু অভ্যেস হয়ে গেছে না তাকানোর জন্যে। বাবু ২ থাপ্পড় মেরেছে, তাতে কি হয়েছে? যেমন আমি ছোটবেলায় শুনেছি, আমার মামারা গল্প করছে, গোপালগঞ্জের লোক তো, গল্প করছে একদিন নিজেদের মধ্যে কেউ আরেকজনকে মেরেছে, সে একেবারে খেপে উঠেছে, এই তুই মারলি কেন? কি হয়েছে? বলে মারে মারে বাবুরা মারে, তুই মারিস কেন? বাবুদের মারলে ঠিক আছে, ঠাকুর মশাই ভুল হয়ে গেছে, বরং করজোড়ে একটু ক্ষমা চেয়ে চলে গেল। এটা এটা হয়ে গেছে, এটা জেনেটিক্সে চলে গেছে, ডিএনএতে চলে গেছে। সুতরাং আজকের দিনেও এত কারাপশন, এত কিছু, এত অরাজকতা দেখা যাচ্ছে। সেই ওই ওরা কয়েকজনে মিলে ঘটটোট পাকিয়ে ঠিক রাত্রিরে ওরা ওরা ঘরে বসে ডিনার আর লাঞ্চ করে এসে দুপুরবেলা ময়দানে এসে একে অপরকে খুব গালাগাল দিচ্ছে, খুব কিছু করছে, সবাই জানে। কিন্তু কিছু কারোর কিছু, এই যে রেভলিউশন যাকে বলে, এই সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা, ন্যায়ের ভিত্তিতে একটা 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 উদ্দেশ্য থাকবে, দিস ইজ দ্য টার্গেট, দিস ইজ আওয়ার পয়েন্ট অফ অ্যাকশন, সেইভাবে ভারতবর্ষে কখনো হয়নি। তো এই যে যে একটা প্রথাগত ব্যাপার হয়ে গেছে, তো এই প্রথাগতের মধ্যে রেভলিউশন বা সিভিল ওয়ার ভারতবর্ষে, যদি আমরা ভারতবর্ষটাকে ধরি, এটা ভারতবর্ষে ছিল না, এই ব্রিটিশরা যতটুকু জয় টয় করে একটা আন্ডারে এনেছে, নইলে টুকরো টুকরো টুকরো। এমনকি যেদিন ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, সেদিনও এ দেশে ৫৬৪-৬৫টা স্বাধীন রাজ্য ছিল। অনেকেই বলেছে আমরা এখানে ভারতের সঙ্গে জয়েন করব না। কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, এরকম অনেক ছোটখাটো বড়, এবং তার মধ্যে নিজাম তো খুব শক্তিশালী ছিল, নিজাম রেজিস্ট করেছিল। তখন নেহেরু বললেন আমরা তাহলে প্যাটন ট্যাঙ্ক পাঠিয়ে দেবো, তখন সারেন্ডার করেছিল। তো এই যে সেটা তো ভারতবর্ষে ছিল না, তো যা ছিল তাতে এই এই যে সমস্ত ব্যাপারগুলো এই নীল দর্পণ লিখেছিল। কিন্তু আবার দেখুন, দেখা যাক আমাদের মুশাররফ হোসেন জমিদার দর্পণ লিখেছিল, যেখানে ওই মূল জায়গায় আঘাত। সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শনে লিখলেন, এই মশাই তোমার এই নাটক বিক্রি করা বন্ধ করো, কারণ খুব পপুলার হচ্ছিল জমিদার দর্পণ, এতে এতে তো প্রজারা খেপে যাবে। তো এই এতকাল যেটা হয়েছে, এটা কিন্তু প্রজা খেপানোর জন্য হয়, প্রজাদের উত্থানকে প্রতিহত করবার জন্যে, তাদের রুটি রুজি কমিয়ে দেবার জন্যে এইটা
হয়েছিল এবং শেষ পর্যন্ত নীল যে 1895 সালের পর থেকে বন্ধ হয়ে যায়, তার কারণ কিন্তু এই বিদ্রোহ কিংবা এইগুলো নয়। কৃষকেরা তবুও করত, কারণ তাতে তার ইনকাম আছে। এটা হলো জার্মান থেকে খুব সস্তায় কৃত্রিম উপায়ে ওরা নীল উৎপাদন করতে থাকলো এবং সেই নীল ভারতবর্ষ ইংরেজরা আমদানি করেছে এবং অন্যান্য দেশ তো নিয়েই গেছে। সুতরাং সেই কারণে ওই যশোরে প্রায় 100 বছর কন্টিনিউয়াস, এবং সেই জন্যে যশোরের মানুষজনের ইকোনমির অবস্থা কিন্তু অনেক ভালো। তো এই যে ছোট জাতের লোকদের, সাধারণের কৃষকদের ধনতান্ত্রিক অবস্থায় উত্তোলন, এটাকে ঠেকানোর জন্য যেমন পাট চাষ বন্ধ করবার চেষ্টা করা হয়েছে, সেরকম নীল চাষ বন্ধ করার চেষ্টা হয়েছে। তেমন চামড়ার ব্যবহারগুলো ওই মুচিয়ার চামারদের থেকে কি করে নেওয়া যায়, সে সমস্ত দিন রাত প্রচেষ্টা চলছে এবং সেটা তো চলবে স্বাভাবিক। শাসক গোষ্ঠী চিরকাল নিজেদের সুবিধা চাইবে। তো আমার মতে এই রিভোল্ট যাকে বলে সেটা ভারতবর্ষে কখনো ছিল না। সুপ্রকাশ রায় যেটা লিখেছেন সেটা এক্সট্রাভ্যাগাঞ্জা, মানে বিপ্লব বিলাসিতা, বিপ্লব বিলাসিতা, রেভলিউশন বিলাসিতা, ওগুলো রেভলিউশন নয়। রেভলিউশন অত ছোট বিষয় নয়। আমরা বলতে চেয়েছি যে যথাযথভাবে যাকে রেভলিউশন বলে, যদিও কার্ল মার্কস স্বয়ং একটা জায়গায় বলেছেন রেভলিউশন, উনি ওনার চিঠিতে লিখছেন, is there any political party who has originated agricultural revolution as in Bengal and Madras? হ্যাঁ, একভাবে তো ওই যে, কারণ উনি সাঁওতাল বিদ্রোহটাকে বলেছেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যদিও সেটা একটু বেশি বলা, কিন্তু তার একটা বেসিস তো আছে। সেই জন্য উনি ছোট চিঠি লেখা, তো চিঠিতে ওই কথা ব্যবহার করেছেন, কিন্তু আমি সেটা বলতে চাই না যে রেভলিউশন হয়েছে বলে, বলতে চাই না। অবশ্য এবারে আমি বলবো যে হয়েছে। কোথায় হয়েছে? সেই রেভলিউশনটা হয়েছে এই যে ইংরেজরা ভারতবর্ষ দখল করছে বা এই সাবকন্টিনেন্টের দেশগুলোকে দখল করছে, প্রথম বাংলা দিয়ে শুরু, সব থেকে বড় এবং ধনী রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, বিস্তীর্ণ প্রদেশ। এইখানে তারা যখনই, এবং এই জয় বিজয়টা লাভ করছে যে সৈন্যবাহিনীর সাহায্যে, সেই সৈন্যবাহিনী অস্পৃশ্য মাহার এবং অস্পৃশ্য চণ্ডাল এবং দুসাদ বিহারের। তো এই বাংলার এই অস্পৃশ্য সৈন্যদের নিয়ে তিনি যুদ্ধ জয় করছেন এবং 60 বছর পরে কোরেগাঁওয়ের যুদ্ধে মহারাষ্ট্রে মাহারদের, আনটাচেবল মাহারদের সাহায্যে তিনি এই কনকোয়েস্ট খতম করছেন। এর ফলে এবং ওই যে ইকোনমির, ওই যে যেটা বলেছি, এগ্রিকালচার, জুট, এই নীল, তারপরে অন্যান্য আরো যত ক্যাশ ক্রপস ছিল ব্রিটিশদের দৌলতে, এবং তার চারপাশে সেই কটন মিল, জুট মিল, ট্যানারি, তারপরে চামড়ার সমস্ত ব্যবসা বাণিজ্য, একটু গায়ে জোর হয়েছে, পায়ের নিচে মাটি হয়েছে, এরা সব স্কুলিং শুরু করেছে। এবং এই থেকেই একটা রেভলিউশন চলে এসেছে। সেটা হয়েছে 1812 খ্রিস্টাব্দে জন্মালেন
সেই পলাশী যুদ্ধের সন্তান হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুর ডাক দিলেন যে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। এই যে আমরা কিছু সুবিধা সুযোগ কৃষিকাজের মধ্য দিয়ে নিচ্ছি, পাচ্ছি, একটু এগিয়েছি, কিন্তু একেবারে পরিপূর্ণ স্বাধীন মানবিক সত্তায় যেতে গেলে, সেলফ রেসপেক্টের বা স্বায়ত্ত শাসনের দিকে যেতে গেলে আমাদের লেখাপড়া করতে হবে। সেইটা আস্তে আস্তে গুরুচাঁদ ঠাকুর এসে পৌঁছলেন। এই যখন গুরুচাঁদ ঠাকুর এসে পৌঁছচ্ছেন, লর্ড রিপন 1882-তে ডিক্লারেশন দিচ্ছেন যে সমস্ত ট্যাক্স পেয়াররা রুরাল বেঙ্গলে ভোট দিতে পারবে, ভোট দিয়ে তারা লোকাল সেলফ গভর্নমেন্টের সমস্ত কিছু পরিচালনা করবে। দিস ইজ দ্য স্টার্টিং অফ ডেমোক্রেসি। নাও এই ডেমোক্রেসিটার পূর্বেই রিভোল্ট হচ্ছে। হোয়াট ইজ দ্যাট রিভোল্ট? ওই যে হরিচাঁদ ঠাকুর, ওই যে ধর্ম ভেঙে 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 রেখে একটা নার্কোটিক এফেক্ট দিয়ে মানুষের মানবিকতা, মানুষের মনুষ্যত্বের সাধনা, স্বাভিমানকে ধ্বংস করে রেখেছিল, সেইটাকে পুনরুজ্জীবিত করছেন মতুয়া ধর্ম দিয়ে। বলছেন আমরা ওই হিন্দু টিন্দু নই, আমরা আলাদা, আমাদের হরি হচ্ছে শ্রেষ্ঠ হরি এবং পূর্ণ হরি। মোজেস যেমন, ঈশ্বর যেমন মোজেসের মধ্য দিয়ে সেই ইজিপ্টের স্লেভদের উদ্ধার করে মুক্ত করেছিলেন, তেমনি হরিচাঁদ আমাদের ঈশ্বর, তিনি আমাদের এই ব্রাহ্মণ্যতন্ত্রী অস্পৃশ্যতার স্লেভারি থেকে মুক্তি দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। এই যে আত্মপ্রাপ্তি, এই যে আত্মিক জাগরণ, এর ধাক্কাই হচ্ছে যে তত্ত্বের অভাব ছিল এতদিন, ওই ডান্ডার আগায় ঝান্ডা তৈরি হলো, একেবারে আগায় সড়কি ছিল লাল নিশান, রেভলিউশনের প্রতীক লাল ঝান্ডা, চারদিকে সাদা কাপড়ের ব্যান্ডেজ। এই যে শুরু হচ্ছে রেভলিউশন, এই রেভলিউশনে সমস্ত সবাইকে, বহুজনকে একত্রিত করেছেন। ইতিহাস ঘাটলে, ওই বেশি ইতিহাস ঘাটতে হবে না, ওই শুধু হরি লীলামৃত আর গুরুচাঁদ চরিত পড়লেও অনেকখানি পাওয়া যাবে। সবটুকু পাওয়া যাবে না, কারণ ওগুলো তো কাব্য লেখা, ধর্ম করবার জন্য লেখা, ধর্মগুরুর ইতিকথা লেখা, কিন্তু তার মধ্যে ইতিহাস পাতায় পাতায় রয়ে গেছে। তো এখন এই যে রেভলিউশনটা হলো, এই যে আত্মসম্মান বোধ জাগলো, এই আত্মসম্মান বোধ থেকে ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন বা জন আন্দোলন বা তত্ত্বভিত্তিক আত্মসচেতন রেভলিউশন, যেটা কার্ল মার্কসের কথায়, যে এতকাল পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সংঘর্ষ হয়েছে, প্রাণ বলিদান হয়েছে, সেগুলো হয়েছে শাসক শ্রেণীর জন্যে বা শাসক শ্রেণীর পক্ষে। সৈন্যবাহিনী মরে, কিন্তু সেই মৃত্যু শাসক শ্রেণীর জন্য। এখন থেকে আমরা এই যে প্রলেতারীয়, তারা সেলফ কনসিয়াস ইন্ডিপেন্ডেন্ট লড়াই লড়বে এবং তাদের নিজেদের জন্য। এই যে সেলফ কনসিয়াস হয়ে হরিচাঁদ শেখালেন, সেই আন্দোলন প্রথম শুরু হয়েছে 1772 সালে। খুব ইম্পর্টেন্ট 72-73 সাল। কেন? 1871 সালে প্যারিস কমিউন ধ্বংস করছে সমস্ত শাসক গোষ্ঠী, রাজন্যবর্গ, ইংল্যান্ডের নেতৃত্বে। মার্কসিস্টরা ওই লেবারিং ক্লাসের গভর্নমেন্ট তৈরি করেছিল প্যারিসে, সেই প্যারিস কমিউনকে গুড়িয়ে ভেঙে তছনছ করে দিল শাসক গোষ্ঠীর সৈন্যবাহিনী। কার্ল মার্কস সেদিন উৎফুল্ল হয়েছিলেন, বলেছিলেন এটা আমাদের পরাজয় নয়, এটা আমাদের জয়ের প্রথম পদক্ষেপ। এই যে রেভলিউশন, ঠিক তেমনি
সেলফ কনসিয়াস একটা কৃষকদের আন্দোলন। এখানেও আমি বলবো না যে কৃষি আন্দোলন, কারণ এর উদ্দেশ্য বা এর এর মূলে, এর অন্তে বা শুরুতে এর সূত্রপাত কোনো কৃষক দাবি দাবার উপরে নয় যে আমাদের খালের জল দিতে হবে, আমাদের ভালো বীজ দিতে হবে, আমাদের ইরিগেশন দিতে হবে, আমাদের ট্যাক্স কমাতে হবে। নো। কি হয়েছিল? ফরিদপুরের আমগ্রাম মুকুন্দপুর এলাকায়, ওই যে বলেছি যে অনেক ধনবান ব্যক্তি হয়েছিল, একজন চণ্ডাল নমশূদ্র ধনবান ব্যক্তি, তার নাম দ্বারকানাথ মণ্ডল। প্রিন্স দ্বারকানাথ নয়, ইনিও এদের মধ্যে প্রিন্স। তার পিতৃ শ্রাদ্ধের দিন দেখবেন জাপানিজ স্কলার খুঁজে খুঁজে লিখেছেন 10,000 লোককে নেমন্তন্ন করেছিলেন। তাহলে কি ধরনের তার আর্থিক সঙ্গতি ছিল, যে সমস্ত চতুর্দিকে ডিস্ট্রিক্ট থেকে স্বজাতির লোকেদের, এমনকি কায়েদ বামুনদের, প্রতিবেশীদের সকলকে নেমন্তন্ন করেছিলেন। টোটাল স্ট্রেংথ 10,000। সেই ক্ষেত্রে একেবারে শেষ দিকে এসে বামুনদের কথায় কায়স্থ প্রতিবেশীরা বললে, তোমাদের বাড়িতে খাবো না, তোমরা চণ্ডাল। তোমাদের মেয়েরা হাটে বাজারে যায় কেনা বেচা করতে, তোমাদের লোকেরা ওই জেলে ওই পায়খানা পরিষ্কার করে, সুতরাং তোমাদের বাড়িতে খাবো না। আরো কিছু কিছু আপত্তি জানিয়েছিল। এই যে স্বাভিমানকে আঘাত করলো, এই যে আমি কারো থেকে ছোট নই, আমার অধিকার ছিনিয়ে নিচ্ছে এরা অন্যায়ভাবে ব্রাহ্মণ্য সমাজ, এর বিরুদ্ধে সেই আত্মসম্মানকে ফিরিয়ে এনে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্যে সমস্ত চণ্ডালেরা মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমাদের মেয়েরা আর হাট বাজারে যাবে না, আর আমাদের কোনো লাঙল ধরতে কেউ যাবে না ওদের মাঠে, ওদের বাড়িতে কখনো ডোমেস্টিক হেল্পের কাজ করতেও কেউ ছেলে মেয়ে যাবে না, দেখি ওরা কি করে। এবং এইটা এত তীব্র আকার ধারণ করলো যে মাসের পর মাস জমি অচষা রয়ে গেল। ব্রিটিশ গভর্নমেন্টের ট্যাক্স চাইতো, এগ্রিকালচারাল সেস চাইতো, সেটা পাবে না। তারা ডিস্ট্রিক্ট থেকে বড় বড় রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করছে। তারা ব্যবহার করেনি ইট ইজ এ কৃষক রিভোল্ট বা কৃষি বিদ্রোহ লেখেননি, লিখছেন অ্যাগ্রারিয়ান স্ট্রাইক। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাগ্রারিয়ান স্ট্রাইক ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে প্রথম অ্যাগ্রারিয়ান স্ট্রাইক বা ধর্মঘট সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে ছড়িয়ে পড়ল, এবং তার সঙ্গে ওই প্রতিবেশী ভাই ব্রাদার বন্ধু যত মুসলমান কৃষক ছিল তারাও সেই আন্দোলনে সামিল হলো, এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন ব্রিটিশরা অনেক কাকুতি মিনতি করে একটা মিটমাট করিয়ে দিয়েছিল। আমি মনে করি এই যে জন আন্দোলন, এই যে গণ আন্দোলন ভারতবর্ষে এর পূর্বে ইতিহাসে কোথাও কেউ খুঁজে পেলে আমি উপকৃত হব, আমার জ্ঞান কিছু বাড়বে যে ইয়েস, এর আগেও কোথাও একটা গণ আন্দোলন বা জন আন্দোলন, আত্মসম্মানমূলক আন্দোলন, রুটির জন্য নয়। ওই যে বলেছে না জেসাস, ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। এই যে এর পেছনে কোনো রুটির কথা নেই, আমি স্বাধীন মানুষ, আমার মানুষের মর্যাদা চাই, সেই প্রতিষ্ঠা করবার জন্য এই যে রেভলিউশন, আমি এটাকে কেবলমাত্র ওই স্ট্রাইক বলতে চাই না, অ্যাগ্রারিয়ান স্ট্রাইকেরও ঊর্ধ্বের বিষয়। এবং এর থেকেই ব্রিটিশ শাসকেরা বুঝল, তখনও কার্ল মার্কস বেঁচে, যে এই যদি প্যারিসের আন্দোলন, এই
ফ্রান্সের কৃষক রেভলিউশনের সঙ্গে এরা মিলে যায়। ফরাসিরা তখনও তো ভারতবর্ষে রয়েছে একটা প্রতিবাদী বা প্রতিদ্বন্দ্বী শক্তি, সুতরাং সেটা মারাত্মক হবে। ওই A.O. হিউম, সেক্রেটারি টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তিনি বারবার রিপোর্ট দিচ্ছেন কৃষকদের অবস্থা খুব খারাপ, তারা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা সচেতন হচ্ছে, তারা তাদের স্বার্থ রক্ষার জন্য দাবি দাওয়া করছে। জমিদার টমিদার, এই যে মধ্য শ্রেণী আমরা জমিদার বানিয়েছি, এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে এই সমস্ত কলকাতা আর কিছু কিছু বড় শহরের এরা বাঁচাতে পারবে না। এরা কয়জন? ওই বঙ্কিমচন্দ্র লিখছেন, আমরা কয়জন? সমস্ত কৃষক যদি খেপে যায় তাহলে আমরা থাকবো কোথায়? এখনো সামলাও, ইংরেজকেই রাজা করো। ওই তার ওই ড্রামায় তিনি লিখছেন, উপন্যাসে, যে ইংরেজরা সব থেকে ভালো রাজা, ওদেরই হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দাও, সারা কৃষকটা খেপলে আমরা যাব কোথায়? ওই মুশাররফ হোসেনকেও সেই কথাই বলছে, এই তুই কৃষকদের খেপাচ্ছিস কেন? জমিদার দর্পণ লিখে, নীল দর্পণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু জমিদার দর্পণ লিখে জমিদারের বিরুদ্ধে কৃষকের অত্যাচার ও কৃষকের বিরুদ্ধে জমিদারের অত্যাচার এগুলো উন্মুক্ত করে করছোটা কি? সুতরাং এই যে রেভলিউশন, এই রেভলিউশনই ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে এবারে আমাদের কিছু করতে হয়। সেটা কি করতে হবে? ওদের হাতেই দিয়ে দাও ক্ষমতা। ওদের মধ্যে বিভীষণ অনেক আছে, আমাদের হয়ে সমস্ত ওদের রক্ত শুষে নিয়ে আসবে, কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু ওদের হাতেই রাজত্বের ক্ষমতাটা দিয়ে দাও। সেই জন্য লর্ড রিপন 1882-3 ডিক্লেয়ার করলেন যে যত ট্যাক্স পেয়ার আছে রুরাল বেঙ্গলে আপ টু সাব ডিভিশন, তালুক তহসিলের সবাইকে ভোট এর অধিকার দিয়ে দাও এবং ওরাই নির্বাচিত করুক লোকাল বোর্ডের নেতাদের। এই হলো গণতন্ত্রের শুরু। এই প্রথম অস্পৃশ্য কৃষাণেরা গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন। এবং এই ব্যবস্থার পেছনে আরেকটা জিনিস লর্ড রিপন করলেন, তিনি ভারতবর্ষের সব থেকে আদরের হওয়া উচিত ছিল, কিন্তু লর্ড রিপনের ফটো পর্যন্ত কেউ জানে না, খুব সহজে অ্যাভেলেবেল আজকাল। যে কেউ গুগলে জিজ্ঞাসা করুক হু ইজ দ্য ফাদার অফ সেলফ গভর্নমেন্ট, সঙ্গে সঙ্গে চলে আসবে লর্ড রিপন, তার ফটো সমেত। সেই ফটো আসলে স্যালুট পাবার যোগ্য। স্বাধীনতা আন্দোলনের, গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠাকারী হচ্ছেন লর্ড রিপন। সেই লর্ড রিপন দেখলেন যে আরে লেখাপড়া না জানলে তো গভর্নমেন্ট কি করে চালাবে, শুধু ভোট দিলেই তো একজন নেতা বানানো যায়, মাতুব্বর পাওয়া যায়, কিন্তু সে তো শাসক হতে পারবে না, সে তো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। সুতরাং তিনি আবার 1883-তে ডব্লিউ হান্টার কমিশন তৈরি করলেন, এডুকেশন, স্প্রেডিং এডুকেশন ফর রুরাল বেঙ্গল। হান্টার বললেন যে ভারতবর্ষে 1800 থেকে শুরু করে আজ পর্যন্ত বহু স্কুল কলেজ তোমরা শহরে শহরে তৈরি করেছো, গ্রামগঞ্জে কোথাও কোনো স্কুল নেই। তিনি এক একটা ডিস্ট্রিক্টের পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন দিয়েছেন। কিছু কিছু দুই একটা মুক্তাব আছে মুসলমানদের, সেখানে এদের এন্ট্রি আছে, নইলে এদের কোনো এন্ট্রি নেই। ওই যারা বর্ণ হিন্দু তারা, তাদের টোলে এদের ঢুকতে দেয় না, তাদের প্রতিষ্ঠিত স্কুলে এদের ঢুকতে দেয় না। তারা তো ভারতবর্ষের বা দেশের 2-3%। সুতরাং হান্টার রিপোর্টে দিলেন না এদের মধ্যে স্কুল খুলতে হবে, টাকা দাও, পয়সা দাও, সমস্ত কিছু, কারণ এটা না হলে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হবে না। পরের গণতান্ত্রিক মুভমেন্ট কিভাবে গুরুচাঁদ এবং তার লোকেরা করেছিলেন, যার ফলে
1911 যখন জর্জ দ্য ফিফথ এম্পায়ার অফ ইন্ডিয়া, কিং অফ ইংল্যান্ড, যখন এদেশে দেখতে এসেছিলেন, তখন এসে যাকে আমরা প্রধানভাবে সাধু সন্ত জানি, সেই গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু দরবার মেডেল দিয়েছিলেন। মাত্র কয়েকশো রাজা এবং ব্রিটিশের বন্ধু মহাপুরুষদের বা শক্তিশালী মানুষদের ডেকে ডেকে তিনি গোল্ড মেডেল অ্যান্ড সিলভার মেডেল, দরবার মেডেল দিল্লি থেকে দিয়েছিলেন। তাদের মধ্যে একমাত্র অস্পৃশ্যদের মধ্যে একমাত্র বাংলার গুরুচাঁদ ঠাকুরকে তিনি মেডেল দিয়েছিলেন। এটা আমাদের দেখতে হবে তাহলে কি কি করেছিলেন সেই ইতিহাস আজকে আলোচনা করব না। আজকে ওই কৃষি বিপ্লব, ওই যে আমগ্রাম বা মুকুন্দপুরের ফরিদপুরের দ্বারকানাথ মণ্ডলের যে শ্রাদ্ধ, তার থেকে কিভাবে সেই একটা বিরাট অ্যাগ্রারিয়ান স্ট্রাইক বা কৃষি ধর্মঘট, সেইটা আজকের মানুষের, আমার যারা শ্রোতা তারা বেশি করে বুঝুক বা শুনুক বা চিন্তা করুক, এটা কামনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।